আমরা লাইভ চলে গেছি। আহ প্রথমে আমি সবার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকালের যে পর্বটি যারা দেখেছেন, আমাদের একটু যান্ত্রিক গোলযোগের কারণে সেই এপিসোডটি আমাদেরকে একটু ডিলিট করে দিতে হয়। তাই জন্য আজকের এই আড্ডাটি আমরা আবার রিশিডিউল করি। তো আহ, কিছুই বলার নেই, আমরা আগের দিনেই করেছিলাম সেই আড্ডাটি। আহ, নতুন করে ইন্ট্রোডাকশন করানোর কিছু নেই। আমাদের সাথে আছে দেবাশিস রয়। গতকালকে আমরা অনেকক্ষণ ধরে আড্ডা মেরেছিলাম, কিন্তু সামথিং একটা নেটওয়ার্ক ইস্যু এবং বিভিন্ন রকম আরো কিছু কারণে আমরা সেটা আহ, মানে রাখতে পারিনি আর কি। তো ভেরি সরি। তো যাই হোক, আজকে খুব ফ্রেশ মুডে আমরা শুরু করছি আর কি। আহ তো প্রথমেই আমি তোমাকে আর কি বলবো যে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম কালকে আর কি, যেখান থেকে আমাদের অনেক কিছু হয়েছিল কথা। আহ তোমার এই যে তুমি আহ শুরু করেছিলে তোমার যে জার্নিটা, তোমার ছোটবেলা থেকে তুমি থিয়েটার করেছিলে, তারপর বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করেছিলে, সেখান থেকে তোমার এই যে ধরো ডিজিটাল আহ যখন যুগটা শুরু হচ্ছে, যখন ধরো মানে লোকজন সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করছে, সেখানে মানে অনেকে হয়তো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করছে বিভিন্ন প্ল্যাটফর্মেতে, ইউটিউবে বলি বা ফেসবুকে বলি বা ইনস্টাগ্রামে বলি। সেখানে তুমি আহ ইনস্টাগ্রাম বা ফেসবুক বা আমি আমি মূলত ফেসবুকে দেখেছি সেটা, যে তুমি তোমার একটা অ্যাক্টিং এর একটা আহ, একটা পোর্টফোলিও বানিয়ে নিলে তোমার প্রোফাইলটাকে। সেখানে তুমি তোমার অভিনয়, তোমার ধরো সপ্তাহে বা হয়তো 2 দিন 3 দিন ছাড়া ছাড়া তুমি একটি করে মনোলগ একটা তুমি ভিডিও আকারে তুমি সেটাকে আনতে। সেখানে ধরো কোনো সিনেমার কখনো কিছু থাকতো, কখনো আমি এরকমও দেখেছি তোমার নিজস্ব লেখাও থাকতো। আমি একটি কাজ মনে আছে আমার, যেখানে তুমি প্রচন্ড কাশছিলে এবং সেখানে কাশতে কাশতে তুমি অভিনয়টা করছিলে। সেই চরিত্রটা আমার প্রচন্ডই পছন্দ হয়েছিল এবং খুব ডার্ক একটা চরিত্র ছিল, আমার এখনো মনে আছে চরিত্রটা। তো এই ভাবনাটা তোমার মাথায় এলো কিভাবে, বা এইটা দিয়ে তুমি যে শুরু করবে? কারণ এর আগে ধরো, আমি জানি না তুমি এরকম কাউকে দেখেছো কিনা, বাট আমি সেরকম দেখিনি। তো তোমার এই ভাবনাটা এলো কিভাবে, এবং এটা থেকে তারপর ধরো তুমি আজকে তোমাকে অনেকে চিনতে পারলো পরবর্তীকালে, তারপর ধরো সেখান থেকে তুমি কন্ট্যাক্টসে গেলে, তারপর ধরো তোমার আস্তে আস্তে কাজ শুরু হলো তোমার, মানে বাচ্চা শ্বশুর বলি কি, তোমার সুইজারল্যান্ড বলি কি, তারপর ওদিকে তোমার অপরাজিত বলি। তো এই যে থ্রু আউট জার্নিটা, যে তোমার এই তুমি তোমার পোর্টফোলিও বানাতে শুরু করলে তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার অ্যাক্টিং দিয়ে, এবং মানুষকে জানালে যে তুমি এই জিনিসটা করতে পারো, এবং তোমার যে একটা কনফিডেন্স, এইটা তোমার কিভাবে গ্রো করলো, এটা নিয়ে তুমি যদি একটু বলো। হ্যাঁ, প্রথমেই বলে রাখি যে তার আগে একটা কথা বলি যে বাচ্চা শিশু সুইজারল্যান্ড এগুলো না লকডাউনের আগে আগে হওয়া ছবি। বা দ্বিতীয় পুরুষ যদি তুমি দেখো, সেখানেও আমি সামান্য মুহূর্তের জন্য আছি। সৃজিত মুখোপাধ্যায়ের সাথে ওইটি আমার একমাত্র কাজ। আরেকটি কাজ হওয়ার কথা হয়েছিল, কিন্তু সেখানে একটা অ্যাক্সিডেন্টাল ইস্যুর জন্য সেটা হয়ে ওঠেনি, বা সেটা হয়েছে সেটা সামান্য, সেটা বলবো না। আর তারপরে ব্রহ্মাজালে গোপন কর্মটি বলে একটা ছবি, মানে এই চারটে ছবি আমার অলরেডি লকডাউনের আগে হয়ে গেছিল আর কি। কিন্তু ওই আমার ভেতরে না খুব খিদে এটা অনেকটা বেশি। আর একটা আমার খুব বাজে স্বভাব হচ্ছে, সেটা আমাকে একজন বলেছিলেন যে জীবনে অল্পতে কখনো খুশি হবে না। কে বলেছিলেন তার নামটাও বলছি, তিনিও বিখ্যাত একজন পরিচালক কাম রাইটার পাবেল। যিনি যার জন্য আমি বাচ্চা শ্বশুরের সুযোগ পাই, বাচ্চা শ্বশুর ছবিতে। তিনি না থাকলে আমি বাচ্চা শ্বশুর করতে পারতাম না। তো উনি আমাকে একটা কথা মাথার মধ্যে সেই মানে মন্ত্রের মতো বলে দিয়েছিলেন, গুরু দীক্ষার মতো, যে জীবনে যাই করো না কেন অল্পতে কখনো খুশি হবে না। তার কারণ তুমি মনে করবে যে যতটা তোমার পাওয়ার, এখনো অনেক কিছু পাওয়ার বাকি আছে। তো সেটা পাওয়ার চেষ্টা করো, সেটা পাওয়ার জন্য নিজেকে আরো বেশি শিক্ষিত করো, নিজেকে আরো বেশি মার্জিত করো, নিজেকে আরো নিজের মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে আরো বাড়িয়ে তোলো। তো একটা সময় পরে আমারও মনে হতো যে এরকম করে আমি স্ক্রিন প্রেজেন্স হয়তো বাচ্চা শিশুরে 45 সেকেন্ড, ব্রহ্মাজালে গোপন কর্মটিতে 1 মিনিট 2 সেকেন্ড, বা দ্বিতীয় পুরুষে 2 মিনিট, সুইজারল্যান্ডে একটু বেশি হয়তো 3.5 4 5 মিনিট এরকম। তা আমি ভাবলাম যে এইটা করতে করতে আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছিল যে এর 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 পরবর্তী কি আছে। মানে এরকম তো ছোট ছোট করে অনেক চারটে ছবি হলো, যে চারটে ছবি বেশ
সকলে নাম শুনেছেন, যে চারটে ছবি বেশ প্রচারিত ছবি। লকডাউন হলেও সুইজারল্যান্ড ভালো চলেছে সেই সময়, এবং ব্রহ্মাজানি গোপন কম্পনি তো বেশ ভালো চলেছে, হাউসফুলের পর হাউসফুল গেছে নন্দনে। নন্দন ছাড়াও অন্যান্য প্রেক্ষাগৃহে সেই সময় মানে রিওপেন হওয়াতে হল। কিন্তু আমার মনের মধ্যে একটা জেদ চেপে গেছিল যে এইটা আমাকে খুশি করছে না, এর থেকে বেশি কি করা যেতে পারে। এবং যেই মুহূর্তে আমি ভাবলাম যে আমি পরিচালকদের কাছে আমি অ্যাপ্রোচ করবো, যে যাদের সাথে আমি কাজ করেছি, যে এবার তাহলে একটু ভালো কিছু হলে স্যার বলবেন আমাকে, বা দাদা বলবেন আমাকে, বা তুমি বলো আমাকে। সেই মুহূর্তে লকডাউন হয়ে গেল। এবং লকডাউন যে মুহূর্তে হলো, আমি একটা কথা ক্লিয়ারলি বুঝে গেছিলাম যে আমরা, মানে সেই সময় আমরা যারা প্রতিষ্ঠিত হইনি এখনো পর্যন্ত এই চলচ্চিত্র জগতে, তাদের জন্য কিন্তু জায়গাটা খুব ডিফিকাল্ট হয়ে উঠছে। তাদের ফিউচার ইজ ভেরি আনসার্টেন। তার কারণ আমি আমার অনেক বন্ধু, অনেক ভালো অভিনেতা, তাদের নাম নিচ্ছি না দুঃখ পাবে বলে, তারা, তাদেরকে দেখেছি প্রফেশন চেঞ্জ করে নিতে লকডাউনের জন্য। কিন্তু আমার মনের মধ্যে জেদটা চেপেছিল যে আমি গতকালের ইন্টারভিউতে, যদি কেউ সেই সময় দেখে থাকেন, আমি একটা কথা বলেছিলাম যে আমাকে যদি বলা হয় যে তুমি অভিনয় ছাড়া আর কি করতে পারবে, বলে আমি কিচ্ছু করতে পারবো না। মানে আমি অভিনয়ই করবো। আমি ক্লাস 8-এ যখন প্রথম দিন বলেছিলাম আমার বাবাকে যে আমি অভিনয় করতে চাই, সেদিন থেকে আজও পর্যন্ত 2024 আমি বসে আছি। আজকেও আমি এই কথাটাই বলি যে আমি অভিনয়টাই করতে চাই, আমি অভিনয় ছাড়া আর কিছু করবো না। তো সুতরাং মনের মধ্যে জেদ চেপে গেছিল যে সোশ্যাল মিডিয়াকে কিভাবে ইউজ করা যায়। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে খুব কম সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। তার কারণ এখন আপাতত আমরা আজ থেকে 10 বছর আগে সোশ্যাল মিডিয়া যখন ছিল না, তখন পৃথিবী আলাদা রকম ছিল। তখন ছবির প্রচার আলাদাভাবে হতো, বিজ্ঞাপনের প্রচার আলাদাভাবে হতো। এখন অনেক ছবি প্রায় সোশ্যাল মিডিয়াতে রিলিজ, মানে আমি, মানে বলতে চাইছি এই জিনিসটা যে হয়তো এরকম আসবে যে যে ছবি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে রিলিজ করে, সেটা হলো কিন্তু লকডাউনে। লকডাউনে আমরা দেখলাম যে উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে এরকম বেশ কিছু ছবি তৈরি হলো যেগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে রিলিজ করা হতো। ওরা প্রত্যেক সপ্তাহে একটা করে বেশ ভালো নতুন নতুন গল্প নিয়ে ছোট ছোট ছবি তৈরি করতেন। তো সেইগুলো আমাকে খুব ইন্সপায়ার করা, বললাম যে অভিনয়টা যদি সোশ্যাল মিডিয়ায় করা যায় তাহলে কেমন হবে। তো এইটা বলে 21শে মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডের দিন আমি, 21শে মার্চ ইফ আই এম নট রং, ওয়ার্ল্ড থিয়েটার ডের দিন মোটামুটি আমি একটা মনোলগ করি। সেটা হচ্ছে ফার্স্ট মনোলগ আমার করা, সেটা হচ্ছে ম্যাকবেথের একটা খুব ফেমাস মনোলগ আছে, শিশুর হ্যাভ ডায়েড হিয়ার আফটার দেয়ার উড হ্যাভ বিন আ টাইম ফর সাচ আ ওয়ার টুমরো creep in this petty pace from day to day to the last level of recorded time. ওইটা সম্পূর্ণটা করি নিজের মতন করে, একদম করি, করে জাস্ট সোশ্যাল মিডিয়ায় ছাড়ি। একটা ম্যাজিকের মতো জিনিস ঘটে। জাস্ট 2-3 ঘন্টা আমি ঘুমিয়ে পড়ি, বিকেলবেলা উঠে যখন দেখি, দেখতে পাই যে অস্ট্রেলিয়ান একজন থিয়েটার অ্যাক্টর, খুবই বিখ্যাত অভিনেতা, হ্যাল কসাক বলে, উনি শেয়ার করে দিয়েছেন ওনার পেজে। এবং ওনার এতটাই ভালো লেগেছে উনি পার্সোনালি আমাকে মেসেজ করেছেন, আমার ব্যাপারে জানতে চেয়েছেন। তো এইটা আমাকে খুব ইন্সপায়ার করে। তখন কিন্তু এরকম কিছু মানুষ বিরূপ মন্তব্য করেছিলেন, আমি নাম নেবো না, আমার বেশ কিছু বন্ধু, যে সোশ্যাল মিডিয়ায় এগুলো করাটা ঠিক না, একটা অ্যাক্টরের একটা সম্মান আছে। আমি আবারও মনে করি যে আমাকে যদি অভিনয় করতে বলা হয়, আমি যেখানে খুশি অভিনয় করবো। অভিনয় করাটা আমার কাজ। আমার কাজ হচ্ছে অভিনয়টা ভালো করা, বা ভালো একটা পারফর্ম করা, মোদ্দা কথা দর্শককে এন্টারটেইন করা। আমি একজন শিল্পী, তোমরাও একজন শিল্পী, তোমরা হয়তো চলচ্চিত্র নির্মাণ করো, আমি চলচ্চিত্রে অভিনয় করি। তো সেটা আমার কাজ। অনেকেই অনেক রকমের মন্তব্য করেছিল, অনেকে এটাকে শো অফ ভেবেছিল। কিন্তু তাহলে আমার তাদের কাছে প্রশ্ন ছিল যে মানুষ আজকাল অনেক কিছু করছে, তারা রিলস বানাচ্ছে, তারা নাচছে, যারা গাইতে পারে তারা গাইছে। হঠাৎ করে আমার মনের জোর বসলো, আবার আমি আরেকটি করলাম। করতে 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 আমার এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে কৌশিক দাস বলে একটি ছেলে, সেও একজন পরিচালক। আহ, এবং সে এবং আমার এক শিক্ষক বিশ্বরূপ বিশ্বাস, তিনি বাচ্চা শ্বশুরের আহ, পরিচালক ছিলেন। তিনি আমাকে একটি ভিডিও দেন, ভিডিও দিয়ে বলেন যে এটা হচ্ছে স্যার চার্লস পেন্সের চ্যাপলিনের গ্রেট ডিক্টেটরের ফাইনাল স্পিচটা, তুই তো বেশ শুরু করেছিস, এইটা কর।
এইটা কর, এই সেন্সটা এমন করে দিয়েছিলেন that as if he is throwing a challenge to me, যে এটা কি করতে পারবি, আমি শিওর তুই এটা পারবি না, এরকম একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন, এইটা করে দেখা, দিস ওয়াজ ইজ ওয়ার্ড। তো আমার সেটা মনে গেঁথে গেছিল যে এইটা আমাকে করতেই হবে। এবং আমি আগামী 7 থেকে 10 দিন আমি কিছু না হলেও প্রায় 1500 বার, তার বেশি, খুবই কম বলছি, ওটা শুনেছি, শুনে পুরো জিনিসটা লিখেছি। লিখে এরকম হয়েছে, আমি যখন খাচ্ছি, আমি ধরো ভাত খাচ্ছি, আমার মুখ থেকে বেরোচ্ছে আই এম সরি বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যান এম্পারার, দ্যাটস নট মাই বিজনেস, আই ডোন্ট ওয়ান্ট টু রুল অফ কনকার এনিওয়ান, আই শুড লাইক টু হেল্প এভরিওয়ান ইফ পসিবল। মা জিজ্ঞাসা করছে কি বলছে, আমি বলছি একটা জিনিস মুখস্থ করছি, আমি দাঁত মাজছি, আই এম সরি বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যান এম্পারার, দ্যাটস নট মাই বিজনেস, আই ডোন্ট ওয়ান্ট টু রুল অফ কনকার এনিওয়ান, আই শুড লাইক টু হেল্প এভরিওয়ান ইফ পসিবল। You can tell that man why you all don't help one other, human beings are like that, we are help by this. এটাকে জাস্ট এরকম করে করে অনেকে এটা জিজ্ঞাসা করে এটা কি করে মুখস্থ হয়েছে, বিকজ আমার কাছে মানে পরশুদিন পর্যন্ত একটা মানুষ জিজ্ঞাসা করে এটা মুখস্থ কি করে করেছো, অনেকে জিজ্ঞাসা করে যে এটা কি তোমার বলা কিনা, তাদেরকে আমি ইনফ্যাক্ট হয়েছে একজন খুব নামকরা কাস্টিং ডিরেক্টর, মানে তিনি বম্বের কাস্টিং ডিরেক্টর, ওটা যবে ওটা যাবে জাস্ট ওটা ভাইরাল হয় আর কি, ভাইরাল শব্দটা ইউজ করছি তার কারণ প্রচুর মানুষ এটা দেখেছেন বলে, আমি ভাইরাল হওয়ার জন্য কিন্তু এই ক্লিপটা করিনি, অনেকের কাছে ভুল মেসেজ যেতে পারে। তো উনি আমাকে একদিন ফোন করে জিজ্ঞাসা করলেন ইজ ইট ইউর ভয়েস, আমি বললাম ইয়েস অফকোর্স ইটস মাই ভয়েস। উনি বললেন ওকে ক্যান ইউ হ্যাভ আ রাইট নাও আর ইউ ফ্রি, আমি বললাম ইয়েস অফকোর্স আই এম ফ্রি। ক্যান ইউ হ্যাভ আ ভিডিও চ্যাট, অফকোর্স। তো সেই ভদ্রলোক ভিডিও চ্যাট করে আমাকে প্রথম প্রশ্নটা কি জিজ্ঞাসা করলে জানো, আমাকে এরকম করে হাতটা তুললো, বললো করো। আমি বললাম কি করবো, বললো গ্রেট ডিক্টেটরটা বলো আমার সামনে। আমি বলতে শুরু করলাম, জাস্ট 1 মিনিটের মতন আমার শেষ হয়েছে, আমি একটা জায়গায় পৌঁছেছি, উনি থামিয়ে দিয়ে বললেন আই এম সরি, মানে আই এম বেগিং অ্যাপোলজি টু ইউ, আই ওয়াজ জাস্ট টেস্টিং that whether it's your voice or not, because I won't believe that a guy from Kolkata, or please don't mind because we don't have this kind of ad, এরকম আরো অনেক কিছু বললেন। পরবর্তীকালে আমি ওনার সাথে একটা অ্যাডও করেছি এবং এখনো পর্যন্ত তার সাথে আমার আলাপ আছে। তিনি একজন বাঙালি ভদ্রলোক, বম্বেতে খুব নাম করা কাস্টিং ডিরেক্টর, এখানে নাম নিচ্ছি না, উনি হয়তো। তো যাই হোক, তো যেটা হয় যে ওইটা করি এবং প্রায় 11 দিন 12 দিনের একটা মুখস্থতার মধ্যে করে থেকে, এবং আমার আর একটা চ্যালেঞ্জ লেগেছিল যে এটা আমি একটাই থেকে করব, মানে এটা আমি কোনো সিঙ্গেল টেক, মানে ইট উইল বি আ ওয়ান সিঙ্গেল শট, মানে এটা কিছু না হলো আমি এইটা দিতে আমার 2 দিন লাগে, বিকজ পুরো দিন নিয়ে নেয়, আমি আমার স্যাটিসফ্যাকচুরি যে টেক সেটা পাই না, আবার পরের দিন করি, অ্যান্ড দেন আই গট ইট। এবং এটা যখন আমি শেয়ার করি, সেইটা আমি মনে করি যে এই ভিডিওটার জন্য আমি আজকে এখানে বসে আছি। ট্রাস্ট মি, ট্রাস্ট মি, আই এম নট টেলিং আ লাই, মানে নট আ ওয়ার্ড অলসো, নট আ ওয়ার্ড লাই অলসো, যে আমি আজ ওই ভিডিওটার জন্য এখানে বসে আছি। দ্যাট ওয়ান সিঙ্গেল ভিডিও চেঞ্জ মাই লাইফ। অনেকে বিরূপ মন্তব্য করেছে যে এই ভিডিওটা করে কি দেখানোর চেষ্টা করছে, যে তুমি বিরাট ইংলিশ জানো। অনেকে বলেছেন যে এটা তো চার্লিকে কপি করা হয়েছে, এটা তো এই করা হয়েছে, বাট whatever I have done, আমি যদি মানে my main motto was not to copy Charles Spencer Chaplin because everybody has seen him, so why they are going to see me? আমি নিজের মতন করে করার চেষ্টা করেছিলাম, কারণ আমি খুব ভালো করে জানতাম যে my physical appearance and his physical appearance is completely hell and heaven difference. So if I try to copy him also, it will be just like a fool act, so I can't. সো আমি আমার নিজের মতন করে করেছিলাম, বাট কিছু মানুষের মনে হয়েছে। বাট যেটা যেটা পাওয়ার সেটা হচ্ছে আজকে আমার কেরিয়ার তৈরি করে দিয়েছে এই একটা ছোট্ট ভিডিও, মানে আমাকে চিনিয়েছে মানুষের সামনে। এবং ওই ওই ভিডিওটা জিদ্দা শেয়ার করে নিজে, আমার মনে আছে জাস্ট আমফান আসার 1 দিন না 1.5 দিন আগে আমার কাছে একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপেতে, আমাকে একজন ফোন করে বলে যে টুইটারটা খোল দেখ। টুইটারে এমনি জাস্ট অ্যাকাউন্ট খুলে, বলে টুইটারে তোর এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। কোনটা, বলছে গ্রেট ডিক্টেটরটা। তারপরে ওটা অনিক দা দেখেন, তথা দা দেখেন, দেবলীনাদি দেখেন, আহ আরো অনেকে, মানে প্রচুর মানুষ, মানে প্রচুর মানুষের ভিডিওটা দেখেন। সব থেকে বড় পাওয়া যেটা সৌরনীলা স্নেহা বলবো, যে আমি আহ আহ গত 23শে মে 2024 যখন আমি
ওই হিন্দি ওয়েব সিরিজটা করতে খাকি করতে যখন বম্বেতে যাই, আমি মেকআপ বাসে বসে আছি, আমার মেকআপ বাসে পাশের যে দুটো রুম থাকে, একটা মেকআপ বাসে তো পাশের রুম থেকে জাস্ট আমার গলা শুনে ওখানে দুজন বাঙালি ভদ্রলোক আমার সাথে ছিলেন, ভ্যান শেয়ার করছিল। পৃথ্বীশ কাকু বলে একজন ছিলেন আমার খুবই ক্লোজ এবং ঘনিষ্ঠ একজন অভিনেতা আমাদের কলকাতায়, তিনিও বম্বেতে ছিলেন সেই মুহূর্তে, একই ওয়েব সিরিজে আমরা কাজ করছিলাম। তো আমার গলা শুনে পাশের ঘর থেকে, মানে পাশের ভ্যানের ঘর থেকে একটা ছেলে বেরিয়ে আসে, ওর নাম হচ্ছে প্রকাশ বলে, নাম নিয়েই বলছি। प्रकाश ছেলেটি আসে, এসে আমাকে বলে, अरे भैया मैंने तो आपको फ्रेंड रिक्वेस्ट भेजा था, आपने तो मेरा रिक्वेस्ट एक्सेप्ट ही नहीं किया। मैं बोला, मुझे भाई मैं तो आपको नहीं पहचानता हूँ, आप कौन हो? बोला, भैया आपने वो चैपलिन का वीडियो किया था ना, मैंने वो देखा था, मुझे बहुत अच्छा लगा है आपका आपका परफॉर्मेंस। मैं इसीलिए वो देखकर मुझे लगा था कि कौन है ये बंदा, तो मैं उसके साथ फ्रेंडशिप करूंगा फेसबुक में। तो मुझे लगा, और आपको मालूम है मैं वो देखते देखते मैं भी फेसबुक में वीडियो बनाने लगा। ये देखिए मैं भी हर रोज वीडियो बनाता हूँ। तो दिस वाज माय अचीवमेंट। দেখো তার আগে অপরাজিত হয়ে গেছে, পারিয়া অলসো সুপারহিট ফিল্ম, লোকে লাট্টুকে চিনে গেছে, সুবীর মিত্রকে চিনে গেছে, এতগুলো ছবি হয়ে গেছে, অনেক ইন্টারভিউ হয়েছে আমার। এই ছেলেটা কিন্তু কিচ্ছু জানে না, মানে এই কিন্তু এগুলো কিচ্ছু জানে না, মানে দূর দেশে থাকা বম্বের একজন অবাঙালি ছেলে, যার কাছে এই ভিডিওটা পৌঁছেছে কোনোভাবে, এবং সে সেটা দেখে সে ভিডিও করা শুরু করে। এবং আমি বলতে চাই যে আমি আর আমার এক বন্ধু ঋত্বিক পুরকায়েত, আমরা দুজন মিলে একটা মুভমেন্ট শুরু করে দিয়েছিলাম যে আমরা ফেসবুকে অভিনয় করব। আমার, আমি এটা ওপেন বলছি, আমার আর ওই ঋত্বিক পুরকায়েতের, যিনি অপরাজিততে দেবাশিস বর্মনের চরিত্রটি করেছেন, সত্যজিৎ রায়ের সহকারী ঋত্বিক পুরকায়েত, আমাদের দুজনের মানে মানুষ চিনেছে ইন্ডাস্ট্রিতে আমাদেরকে, বাচ্চা শ্বশুর বা ব্রহ্মাজানী গোপন কম্মটি বা সুইজারল্যান্ড বা এ দিয়ে নয়, আমাদেরকে চিনেছে ওই ভিডিও গুলো দিয়ে। আমরা আজকে কাজ পেয়েছি অনিকদার কাছে, আমরা অনিকদার সামনে আসতে পেরেছি বা তথাদার সামনে আসতে পেরেছি, বা যেটুকু আমাদের পরিচিতি বেড়েছে ইন্ডাস্ট্রিতে, সেটা এই ভিডিও গুলো দিয়ে হয়েছে। মানে আমি এটা প্রমাণ করতে চাই, যারা নতুনরা যারা কাজ করছে তারা 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 তো সারাক্ষণ বলেন যে তারা কিভাবে অভিনেতা হবেন, কিভাবে তারা ডিরেক্টরের কাছে পৌঁছাবেন, প্রডিউসারের কাছে পৌঁছাবেন, কাস্টিং ডিরেক্টরদের কাছে পৌঁছাবেন। ইটস দ্য বেস্ট ওয়ে। যদি তাদের যদি ইচ্ছে থাকে অভিনয় করে, কে আটকাচ্ছে? জাস্ট টেক ইউর মোবাইল, হ্যাঁ মোবাইলের সেলফি ক্যামেরা অন করো, লাইট অন করো, কোনো একটা মনোলগ প্রিপেয়ার করো, সেটাকে দাও ফেসবুকেতে, and you will reach to the people, to the concerned people. If you are good, or and if you are not good, then justify yourself যে কি কি ভুল আছে না আছে, তো সেগুলো করতে হবে। এই তুমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলে যে লেখা, মানে আমার নিজের লেখা কিছু ভিডিও আমি করতাম, তো সেই লেখা ভিডিওর ক্ষেত্রে বলি, আহ আমি একটা ওই কাশির ব্যাপারটা, সেটা বাবা খুনের ভিডিও ছিল। নমস্কার, আমার নাম দেবাশিস রায়, কিছুক্ষণ আগে আমি বাবা খুন করবো, আমার বাবাকে খুন করেছি। এবং আরেকটা হচ্ছে এই রামকুমার ত্রিপাঠী বলে, এখানে যেটা আমি এখানে আমি একটা জাস্ট ছোট্ট তোমাকে ইন্টারাপ্ট করছি। আজকের এই কনভারসেশনটা হয়ে গেলে আমি তোমাকে একটা জিনিস পাঠাবো, আমি বা স্নেহা কেউ একজন পাঠাবো, তুমি একটু দেখো। হুম, তোমার ওই ভিডিওটা যখন আমি দেখেছিলাম সেই সময় দাঁড়িয়ে, যে ভিডিওটার কথা তুমি এখন বলতে চলেছো, হুম, তার ঠিক 2-3 মাস আগে আমরা একটি ছবি শুট হুম, করি, যেটার কন্টেন্টটা ছিল ওটাই। এবং আমি মানে এবার এবার পুরো একটা কি বলতো, সেই মানে মিলে গেছে। এবার আমরা তখন ভাবছি যে মানে আমাদের তখন ফেস্টিভ্যালে যায়নি ছবিটি, যখন আমরা ছবিটা হুম, বানিয়েছি তার 2 মাস পরে, মানে পোস্ট প্রোডাকশন রানিং শেষের দিকে হবে, আমরা পাঠাবো হুম, ছবিটা, হুম, তখন আমার কাছে তোমার ভিডিওটা একদিন ওরকম আসে, তা আমি দেখলাম। আমরা দেখে মানে জাস্ট চমকে গেছি, আনলাম যে মানে মানে তুমি ওখানে গোটাটা জুড়ে যেভাবে করেছো, আর আমরা তো একটা ধরো সিনেমা বানিয়েছি, ধরো সেখানে ক্যামেরা মুভমেন্ট আছে, মানে তুমি ওই একটা জায়গাতে ক্যামেরাটাকে রেখে তুমি যেভাবে মানে জিনিসটাকে থ্রুআউট বলে গেছো প্রথম থেকে শেষ অব্দি, এবং ছোট ছোট যে নুয়ান্সেস যেগুলো তুমি বারবার কাস্তে কাস্তে করছো, তারপর ওই মানে অ্যাক্টিং এর ছোট ছোট যে মানে কি মুভমেন্টস গুলো তুমি দিচ্ছ, আমি যখন বুঝতে পারছি সেইগুলো,
তো মানে আমার খুবই ভালো লেগেছিল, ওই জন্য আমি তখন শুরুতে বললাম আর কি। যাই হোক, তুমি আচ্ছা, বলো। হ্যাঁ, ওটা অনেকদা মজা করে শেয়ারও করেছিলেন। ওটা অনেকদা দেখার পরে আমাকে প্রথম ফোন করলেন। তার আগে বলে রাখি, 2015 সালে আমি অনেকদাকে ফোন করেছিলাম একজন জেঠুর কাছ থেকে নাম্বার নিয়ে। তিনি আজকে নেই, উদয়ন জেঠু, যিনি ভূতের ভবিষ্যতে আত্মারাম করেছিলেন। তার কাছ থেকে নাম্বার নিয়ে আমি অনেকদাকে ফোন করেছিলাম, কিন্তু অনেকদা ডিডেন্ট রেসপন্ড সো ওয়েল। একটু রেগে গেছিলেন যে কেন তুমি ফোন করেছো, কে তুমি। বাট ওই ভিডিওটা দেখে আমি দেখলাম যে মেসেঞ্জারে একজন ভদ্রলোক আমাকে আমার আমার নাম্বার চেয়েছে। সেই মানুষটির নাম অনিক দত্ত। এবং সে আমাকে বলছে যে আহ, আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক, তোমার নাম্বারটা দাও। বলে উনি কল করলেন। কল করাতে আমার সাথে কথা হলো। উনি যেটা বললেন যে আমি এই ভিডিওটা একটু মজা করে শেয়ার করতে চাই ফেসবুকে। মানে কিরকম মজা? বললো, আমি তোমার কাছে একটা এনওসি চাইছি। আমি এরকম ভাবে লিখবো যে আহ মানে কে ছেলেটি, সে বলছে সে নিজের বাবাকে খুন করেছে, কি করবো বলুন তো, স্যাডলি যোগ বলে ছেড়ে দেবো। এবং উনি এটা করেন। মানে উনি এটা করেন, এবং করার পরে যেটা হয় যে এখানকার কিছু সাংবাদিক ছিল যারা আমাকে চেনেন আর কি, মানে সেই সময়, মানে আমার খুব ঘনিষ্ঠ একজন সাংবাদিক, দেবপ্রিয় দত্ত মজুমদার বলে, অ্যাডিশন পেজ, উনি উনি এখন ওনার আর কি, অ্যাডিশনের ওনার যিনি। তো উনি আমার দাদা হন আর কি, মানে দূর সম্পর্কের এক দাদা। তো উনি ওই কমেন্টে গিয়ে লিখেছিলেন, দেবাশিস, অনিকদা ছেড়ে দিন, এটা দেবাশিস সে এরকম অভিনয় করেছে। এরকম অনেক লোক অনেক কিছু মন্তব্য রেখেছে। মানে কিছু কিছু মানুষ ভাবে যেটা রিয়েল। একজন তো বলেছে ইমিডিয়েটলি ছেলেটাকে ঘর বন্ধ করে দিয়ে তাকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। আমার একজন পরিচালক শান্তি চ্যাটার্জি লিখেছিলেন, দেবাশিস এ কি করেছিস, ইমিডিয়েটলি পুলিশকে ডাকতে হবে, এরকম। তারপরে অনিকদা একটা স্বীকারোক্তি লেখেন, যেটা সত্যি, সেটা মানে ওটা অনিকদা বলি যাতে লিখেছেন যে এর নাম দেবাশিস, সে বিগত বেশ কয়েকদিন ধরে এরকম ভিডিও করে। আমি সেই ভিডিও গুলো দেখি, কিন্তু আজ ওর পারফরমেন্সটা আমার একটু বেশি ভালো লেগেছে, তাই এরকম মজা করে শেয়ার করেছিল। আপনাদের সকলের কাছে অনুরোধ অনুরোধ রইল, যদি আপনাদের কোনো চরিত্রের সাথে এর গতানুগতিক মিল যায়, তাহলে অবশ্যই একে নিয়ে কাজ করুন। মানে এটা আমার রিকোয়েস্ট। এটা আমার কাছে বিরাট বড় প্রাপ্তি ছিল যে অনিকদার মতন একজন পরিচালক তিনি এরকম ভাবে ওপেন ফোরামে লিখছেন। এবং তারপরে অনেক মানুষ, মানে সোমনাথ কুন্ডু, দেবলীলাকে নিয়ে থেকে শেয়ার করেন, তথাদা শেয়ার করেন, অনেক কিছু লেখা লিখে আমাকে নিয়ে। এবং আমি মনে করি যে এটা এখানে নয়, সেটা বম্বে পর্যন্ত পৌঁছে যায়। এবং তারপরেই আমি দুখানা ছবি করি, হিন্দি ছবি। আমার প্রথম হিন্দি ছবি মাস বিজেন্দ্র কালাজির সঙ্গে, যেটা আশিস কুমার জির ডিরেকশনে এখন হয়তো ছবিটা দেখতে পারো। খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র পেয়েছিলাম, শুধুমাত্র ভিডিওটার জন্য। কিন্তু মাঝকে যে ক্যারেক্টারটা আমি প্লে করেছিলাম, সেটা আমার করারই কথা ছিল না। সেটা অন্য একজন খুব নাম করা অভিনেতার করা, এখন তার নাম নিচ্ছি না। পরবর্তীকালে একটা শুটিং এ গেছে, আমাকে বলে যে তুই যে ক্যারেক্টারটা করিস সেটা আমার করার কথা ছিল, বাট ইউ হ্যাভ ডান সো ব্রিলিয়েন্টলি, বিউটিফুলি। সো সেই অভিনেতা একদম ঠিকই হয়ে গেছিল। কিন্তু সেই মুহূর্তে কেউ গিয়ে আশিসজিকে আমার এই গ্রেট ডিকশনারি ক্লিপটা দেখে, আমার আশিসজি চেঞ্জ হিজ মাইন্ড কমপ্লিটলি, যে আমি একেই চাই। তো আমার অডিশন নেয়, ওয়ার্কশপ হয়, তার মাস্ক এরকম ভাবে হয়, নাকআউট করি আমি উইথ মালিকা শেরাওয়াতের, গৌতম এগুলো সব ইন্সপ্লেনে আছে। তারপরে আর একটা ছবি আমার, যেটা হিন্দি, যেটা ধানবাদ বলে, সেটা এখনো পর্যন্ত মুক্তি পায়নি। সেটা দিব্যেন্দু ভট্টাচার্য আছে, অঞ্জলি ব্যারাট আছে, মানে স্ক্যামের যিনি নায়িকা ছিলেন আর কি, স্ক্যাম না ভেরিফাইড হরতাল ম্যাটার, যে লাইফ স্কিল নিয়ে হয়েছিল, তো সেটা যিনি নায়িকা ছিলেন, ওনার সঙ্গে কাজ করি। তো দ্যাটস ইন মাই লাইফ, মানে সেইটা আমাকে, মানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে অনেক বেশি সুবিধা করে দেয়। আচ্ছা আচ্ছা, দেবাশিস দা, অডিওটা কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, তোমার মাইকটা না, মনে হয় না, একটু না, না। ফরফর মানে আমাদের এখান থেকে আমরা দুজনেই পাচ্ছি, এবং আমাকে একজন মেসেজে বললেন আর কি। তোমার মাইক্রোফোনটা একবার অফ করে একবার অন করে নাও তাহলে একবার। এবার শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? আই হোপ ক্লিয়ারলি শুনতে পাবো। একটা না, ফরফর একটু করছে, মানে প্রবলেম হচ্ছে। একটু, মানে কথাটা আহ, পরিষ্কার ইকো হচ্ছে না, মানে একটা 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 আলাদা সাউন্ড আসছে, একটা ফরফর নয়েজ করছে খুব। নয়েজ আসছে, একটা হুম, নয়েজ হুম। আসছে। তুমি তো একবার, তাহলে সেটা আমার মনে করা, হয় একবার বেরিয়ে আবার কি জয়েন করবে। 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, আমি সেটা হুম করছি। হুম। 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও।
হ্যালো, শুনতে পাচ্ছ? এবার শোনা যাচ্ছে কি? না, শোনা যাচ্ছে কিন্তু এখনো মনে হয় প্রবলেম হচ্ছে নাকি? দেখো একটু কি এখনো একটু একটু দেখো। প্রবলেম নয়েজ হচ্ছে। তুমি ওখানে দেখো লিভ আছে, লিভটা একটু একবার লিভ আচ্ছা নিয়ে দাঁড়াও। একবার করে জাস্ট জয়েন করে দাও। হ্যাঁ হুম হ্যাঁ হুম হ্যাঁ। দেবাশিস তার একটু মাইকে একটু প্রবলেম থাকার জন্য প্রবলেম। একটু ডিপ নিচে, হ্যাঁ আসছে খুব শিগগিরই। আড্ডাটা খুব ভালো হচ্ছে এবং কালকে যেভাবে আমাদের একটা প্রবলেম হয়েছে হুম। মানে সেটার জন্য আমরা খুবই দুঃখিত সবার কাছে, মানে অনেকে হ্যাঁ, আমাদেরকে একদমই তাই। বলেছে। সেটাই, মানে আমি স্নেহা আমাদের সাথে আমরা এতদিন ধরে এই গোধূলি আড্ডাটা করি, আমি স্নেহা আমরা দুজনে মিলে আমাদের 2021 সাল থেকে। তো আমাদের হুম। কালকে ফার্স্ট টাইম এরকম একটা খুব আহ, আহ, মানে খুব বাজে বাজে একটা এক্সপিরিয়েন্স গেছে। experience হলো। তো যাই হোক, কিছু করার নেই, টেকনিক্যাল একটা এরকম প্রবলেম হতেই পারে। হুম। আচ্ছা, দেবাশিস তো চলে এসছে, আমি জয়েন করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? এবার শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে তো? হ্যাঁ, প্লিজ। ঠিক আছে। হুম পারফেক্ট আছে। হুম হ্যাঁ, মানে হুম হুম। তোমাকে এবার আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করবার, সেটা হচ্ছে যে মানে এই কালকে যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, এই যে তোমার যে পোর্টফোলিওটা বা এই যে ফেসবুক জুড়ে এখান থেকে তুমি ধরো বিভিন্ন কাজ তার পরবর্তীতে পেয়েছো, যেগুলো খুব ভালো ভালো, মানে তোমার তোমার চরিত্রটার একটা স্পেস অনেকক্ষণ ধরে সেই ছবিতে আছে এবং মানুষ সেটাকে মানে বহুদিন সেটাকে নিয়ে রেখে দিয়েছে একটা, মানে কোথাও গিয়ে সেই অপরাজিত চরিত্র বলি বা সেটা আমাদের আমাদের পারিয়ার চরিত্র বলি, বা তুমি এখন যে কাজটি করছো বর্তমানে, যেটা তুমি একটু আগে বললে যে হিন্দি ছবিটির কথা, খাকি। তার তো আগেও আমি আরেকটা হিন্দি এইটা, ছবি করেছি। হ্যাঁ মানে যেটা নিয়ে এই তুমি এই বললে। বছরই আমি আরেকটা হিন্দি ছবি করেছি ফেব্রুয়ারি মাসে। সেটার নাম হচ্ছে ঘুম হুম, ঘুমা। যার পরিচালক হচ্ছে শীর্ষ রায়। এবং সে ছবিতে কে কে মেনন আছেন, আমার সিনেমাটোগ্রাফার। বিজেন্দ্র কালাজি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। শীর্ষদার এটা প্রথম ছবি। এবং জিও স্টুডিওস এর ব্যানারে যারা শয়তান করেছিল তাদেরই ব্যানারের ছবি এটা। এবং এখানে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। কি চরিত্র সেটা বলছি না। তবে আমার মানে বেশ বেশ ভালো লেগেছে কাজটা করে, এবং সত্যি খুবই খুবই ভালো লেগেছে। এটা জাস্ট মানে পারিয়া রিলিজ করার পরেই আমি করেছি। তারপরে খাকি। খাকি যতটা করবার কথা ছিল আমার, বা যতটা আমি মানে মানে চরিত্রটা যতটা ছিল ততটা আমি করতে পারলাম না। তার কারণ আমার রিসেন্টলি একটা খুবই বড় দুর্ঘটনা ঘটে, যেটা তোমরা অনেকেই জানো আর কি। যে আমার হুম হুম। শরীরের অধিকাংশটা অনেকটা প্রায় পুড়ে গেছিল গরম জল পড়ে। 29শে মে জাস্ট আমি 28 তারিখ যখন কাঁটি করে ফিরি, গরম জল শরীরে পড়ে যায়। তো আমি ভাবিনি যে আমি মানে উঠে পড়ে আবার মানে খাঁটি করতে পারবো আর কি। মানে সেটা সত্যি মানে আমি এখনো ভাবি যে কিভাবে করলাম আমি পুরো জিনিসটা। তো থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু মাই মানে নার্স যিনি আমার ড্রেসিং করতেন, সবিতা। সবিতা ম্যাম আমি বলি। আমি ওনাকে আমার মাই বলি আর কি, বিকজ উনি না থাকলে আমি বাঁচতাম না। তো ওনার আন্ডারে আমি ছিলাম, এবং ডক্টর দেবাশিস মোদক। ওনারা দুজনে আমাকে খুব বেশি করে টেক কেয়ার করেছেন। এবং এছাড়াও আর একজন ছিল দেবাশিস গুহ বলে, অর্থোমেটিক হসপিটালে। তো এনারা আমার দেখাশোনা করেছেন বলে, অ্যান্ড দ্য রেস্ট অল টু মাই ওয়েল উইশার্স, আমার মেন্টরস তথাদা খুবই মানে সেই সময় আমাকে খুবই মানে সাপোর্ট করে, মেন্টালি সাপোর্ট দিয়ে লাইক আমি আবার উঠে যখন করলাম খাকি, তো লাইক তখন অনেকটাই গ্যাপ হয়ে গেছে। এখনো খাকি করছি আমি, কিছুদিন বাদে আবার আমার বম্বে শিডিউল শুরু হবে। মানে কিছুদিন বলতে মানে কাল পরশু থেকেই হয়তো। মানে কবে যাবো সেটা এখনো জানি না, তবে হ্যাঁ মানে খাকি কতটা কি করতে হবে ঠিক জানি না, বাট হ্যাঁ মানে আবার ফিরে এসে করছি, সেটাই একটা বিষয় আমার কাছে। মানে আমি বলতে চাইছি তোমার এই খাকি বলি বা আরেকটি যে ছবির কথা বললে, এই হিন্দি ছবি, মানে হুম। যেহেতু ধরো মানে অনেক অভিনেতাদের মুখে আমি শুনেছি তারা বলেন যে মানে আমি আমার ভাষাটার দিক থেকে আমি যতটা ভালো সচ্ছল, আমি সেটাতে অভিনয় করছি, কিন্তু আমাকে যদি এখন বলা হয় হিন্দি বা হয়তো তেলেগু বা তামিল, মানে আমাদের বাংলা থেকে অনেকে ওখানে গিয়ে কাজ করছে বর্তমানে বা বহুদিন ধরে তারা একদম করছে। করতো, একদম করতো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একদম অনেকে করতো। আছে তারা আবার একটু মানে পিছনে থাকে, মানে তারা বলে যে আমি তো এখনো সেভাবে সড়গড় হইনি, আমি তো আমার একটু ভয়ই লাগে। তো তোমার এই কনফিডেন্সটা বা তোমার এই প্রপোজালটা যখন এসেছিল তোমার কাছে, তুমি এটাকে কিভাবে ক্যারি করেছিলে? দেখো আমি মনে করি যে কোন সুযোগ কখন আসবে সেটা কেউ বলতে পারে না। মিঠুন চক্রবর্তীর একটা খুব বড় কথা আছে যেটা আমার ভালো লাগে, যে ইউ শুড নট ওয়েট ফর চান্স, ইউ শুড বি রেডি ফর চান্সেস।
সো লাইক আমার কাছে আজকে যদি করণ জোহারের ছবি থেকে অফার আসে বা শাহরুখ খানের ছবি থেকে অফার আসে, তখন আমি কি বলবো যে মেরে কো নেই হিন্দি, মেরে কো হিন্দি নেই আতি, मैं नहीं कर पाऊंगा। এটা তো হতে পারে না, না? আর একটা জিনিস, আমার হিন্দি জানা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যেই তো আমি মানে আইসিএসসি আইএসসি বোর্ডে ছিলাম, মানে ইংলিশ মিডিয়ামে ছিলাম। তো সুতরাং আমাদের স্কুলে না, মানে আমাদের স্কুলে ধরো বাঙালি ধরো হাতে গুনে 5 জন 6 জন পাওয়া যেত, মানে প্রত্যেকটা ক্লাসে, মানে পার ক্লাস বাঙালি থাকতো হয়তো 5 থেকে 6 জন। তো এবার সেই সুতরাং মানে বাঙালি বন্ধুর থেকে বেশি, অনেক বেশি হিন্দুস্তানি বন্ধু বা হিন্দি ভাষী বন্ধুদের সাথে কথা বলা হতো। এবং সেটা বলতে বলতে না, মানে হিন্দির ওপর যে পারদর্শিতা, সেটা একটা ভালো মানে একটা ভালো দখল হয়ে গেছিল আর কি ওই ভাষাটার ওপর। তো মানে সেই জন্য ভবিষ্যতে যখন মানে পরবর্তীকালে যখন সুযোগ আসে বা এরপরেও যখন আসছে সুযোগগুলো, যখন অডিশনস করতে বলা হয়, তখন খুব একটা প্রবলেম হয় না। মানে সেটা পড়ে নিয়ে আহ বলে দেওয়ার মতন আর কি। আর অভিনয়টা জানলে তো পুরোটা করা যায়। তার কারণ এখন যে জায়গায় জিনিসটা চলে গেছে, সে জায়গায় তুমি ভাষাটা কতটা বেশি জানো তার থেকেও বেশি ডিপেন্ড করে, বা তার থেকেও বেশি সেটা লাগে যে তুমি অভিনয়টা কতটা পারো, আর তারপরে তোমার তোমার সাথে চরিত্রটা কতটা যাচ্ছে। মানে যে চরিত্রটা একজন পরিচালক লিখেছেন বা একজন স্ক্রিপ্ট রাইটার লিখেছেন, তো সেই চরিত্রটার সাথে মানে মানে সেই সে তার লিখিত চরিত্রের সাথে আমার যে চেহারার গঠন, সেটা কি মিলছে, সেটা খুব বড় একটা প্রশ্ন। সেটা মিললে বাকিটা ওয়ার্কশপ করিয়ে নেওয়া হয়, বা হিন্দি শেখানোর জন্য আলাদা করে টিচার থাকে, বা হিন্দি কেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য এখন বোম্বেতে যে কোনো ওয়েব সিরিজ, নেটফ্লিক্স এর যে কোনো ওয়েব সিরিজ বা অ্যামাজন প্রাইম এর যে কোনো ওয়েব সিরিজ বলো, একজন করে আলাদা করে ইনস্ট্রাক্টর থাকে, একজন করে টিচার থাকে। ধরো তুমি একজন পাঞ্জাবি চরিত্রে অভিনয় করছো, তা তোমাকে পাঞ্জাবি ভাষাটা শিখতে হবে, তুমি তো আর পাঞ্জাবি ভাষা শিখে আসবে না। তুমি অভিনয়টা জেনে আসবে, তুমি সেই চরিত্রতে ঢুকতে পারবে, কিন্তু তোমাকে যে ল্যাঙ্গুয়েজটা বলতে হবে সেটা পাঞ্জাবি বা বিহারি। তার জন্য আলাদা আলাদা টিচার রাখা হয়, যারা ট্রেন করে অ্যাক্টরসদেরকে। এটা এখন নতুন নিয়ম এসছে। ইটস অল অ্যাবাউট দ্যাট হাউ ইউ নো দ্য ক্রাফট, মানে হাউ মাচ ইউ নো দ্য ক্রাফট। আমি এই এই কথাটার উপরই বেশি করে জোর জোর দেবো, যে হাউ মাচ ইউ নো দ্য ক্রাফট। ইফ ইউ হ্যাভ দ্য ক্রাফট ইনসাইড ইউ, and if you can perform well, then you should not worry about knowing the languages. Languages cannot be a barrier. It cannot be a barrier. It is. স্নেহা বল। হুম। আমি যেই ব্যাপারটা নিয়ে বলছিলে তুমি যে তোমাকে অনেক পরিচালক হেল্প করেছেন অনেক তোমার ক্যারেক্টারের ভেতরে ঢোকার হুম। জন্য বা শেখানোর জন্য, মানে তোমার কি মনে হয় যে একজন পরিচালক, মানে যেহেতু তুমি অভিনয় শিখে এসেছো, তোমার এটা ইজি হয়েছে অভিনয় করাটা, স্ক্রিন পারফরমেন্স করাটা, হুম। তো আহ হুম। একজন ধরো অভিনেতা সেই অর্থে নয়, নন অ্যাক্টর, তাকে কি একজন ডিরেক্টর তৈরি করে নিতে পারেন? মানে আমি যেই কথাটা আর কি বলতে চাইছি যে ধরো না, একজন ডিরেক্টর তৈরি কি, করাটা খুব আহ, হুম, বলো। হ্যাঁ আমি মানে যেই ব্যাপারটা বলতে চাইছি, মানে কৌশিক গাঙ্গুলি যেমন বলেছেন যে নগর কীর্তনে যে টুটির চরিত্রটা ঋদ্ধি সেনকে আর কি যেভাবে মানে গঠন করা হয়েছে, সেখানে উনি বলেছেন অনেক রকম ভাবে যে এটা হয়তো এটা এরকম ভাবে তুই দেখতে পারিস, এরকম ভাবে করতে পারিস, এবং তারপরে ও একটা রিহার্স করে ইয়ে করে নিজের মধ্যে। তো আমি ওটাই বলছি যে একজন ডিরেক্টর কি একটা নন অ্যাক্টর থেকে অ্যাক্টরকে তৈরি করতে পারে না, না, কি? আমি এ বিষয়ে বলি। আহ, ঋদ্ধি জন্ম থেকে থিয়েটার করছে। তোমরা কতদিন ঋদ্ধিকে চেনে জানাবে। ঋদ্ধি আমার ক্লোজ, খুব ক্লোজ নয়, তবে আমার ক্লোজ, মানে আমার সাথে একটু হলেও চেনা পরিচিতি আমার। এবং আমি তো প্রচুর থিয়েটার দেখেছি, অনেকবার দেখেছি। অনেকবার যখনই দেখা হয়, এবং ও পার্সোনালি আমায় খুব ভালোবাসে, তো সেইখান থেকে বলতে পারি যে মানে নন একটা জিনিসটা আলাদা। মানে ঋদ্ধিকে তুমি যেরকম বলবে, ঋদ্ধি সেরকম হয়ে যেতে পারে। মানে হি নোজ দ্যাট ম্যাজিক, হি ক্যান ক্রিয়েট দ্যাট না না, ম্যাজিক। ও তুমি যদি হ্যাঁ, এক্সিবিশন ঋদ্ধি প্লেটা যদি actor বলছে না। প্লেটা, না মানে না না, আমি হুম আমি বুঝে গেছি, আমি পুরোটা বোঝাচ্ছি। হ্যাঁ, পুরোটা বোঝাচ্ছি। হুম তুমি যদি এখন ওর হ্যামলেট দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো, নন অ্যাক্টার জিনিসটা অন্য জিনিস, কিন্তু নন অ্যাক্টারদের শেখানো মানে, মানে আমি আবারও বলি একটা কথা, যে ফ্লোরে কেউ কাউকে শেখাতে পারে না। ফ্লোরে যেটা দেখে নিতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি।
আমার দ্বিতীয় পুরুষে একটা 45 সেকেন্ডের একটা ফোন কাট ছিল, যে একজন আমাকে ফোন করছে। ফোন, আমি ঘুমাচ্ছি ঠান্ডার মধ্যে, একটা ফোন আসছে, ফোনটা আমি ঘুমের ঘোরে ধরছি, হ্যালো বলে ধরছি, ধরে তারপরে বুঝতে পারছি যে আমার একজন হাইলি অফিসিয়াল আমাকে ফোন করেছে লালবাজার থেকে। তখন আমি সেই ঘুমটা আমার ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে আমি জাস্ট ফোনটা ধরে হ্যাঁ স্যার বলছি বলে, হ্যাঁ স্যার এক্ষুনি স্যার বলে আমি চলে যাচ্ছি। গিয়ে বাবুল সুপ্রিয় যে চরিত্র আছে উনি ঋতব্রতকে মারছে, মানে খোকাকে মারছে। আমি গিয়ে কাঁচতে কাঁচতে, মানে বলতে বলতে এতটাই নার্ভাস হয়ে গেছি যে আমি কাঁচছি। কাঁচতে কাঁচতে বলছি যে স্যার, স্যার বড়বাবু ফোন করেছিলেন স্যার। কি হয়েছে? মানে স্যার উনি আসছেন স্যার। তাহলে হুপিং কাশি, উনি বাবুল সুপ্রিয় আমাকে একটা স্ল্যাং দিয়ে বলছে যে বা ছোটবেলা থেকে কি হুপিং কাশির ওষুধ খাসনি নাকি? না স্যার, এবার থামতে বললেন স্যার। এই আমার এইটুকু একটা পার্ট। তো আমি আমার মতন করে করলাম। তো মনে হয় বোধহয় সিডি স্যারের ওটা পছন্দ হয়নি। তো উনি এসে সুন্দরভাবে আমাকে দেখিয়ে দিলেন একবার, যে এইভাবে ফোনটা ধরবি, জিনিসটা একটু আস্তে করবি, টাইম নিয়ে করবি। পুরো জিনিসটাই উনি দেখিয়ে দিলেন, যে ফোন কাটটা উনি দেখিয়ে দিলেন, তারপরে আমি হেঁটে যাওয়াটা। এবং সেটা আমি করলাম। এবার আমি বলছি, এখানে যদি একটা নন অ্যাক্টর থাকতো, যে কখনো থিয়েটার করেনি, সে যে কখনো ছবি দেখেনি, যে কখনো বই পড়েনি, যে কখনো চরিত্র দেখেনি, সে কাল হয়তো ভেবেছে যে আজ সে অভিনয় করবে, পরশুদিন সে শাহরুখ খান হয়ে যাবে, পরশুদিন সে রেড চিলিজ এন্টারটেনমেন্ট খুলে ফেলবে, পরের দিন সে রেলিং এ দাঁড়াবে, হাত খুলবে, এতজন ফ্যান হবে। এটা হয় না, এটা ইম্পসিবল। আমি যদি আজকে সকালে ভাবি যে হঠাৎ করে ব্রেন সার্জারি করব, বা আমি একটা পথের পাঁচালী লিখবো, সেটা হয় না। এটা ইম্পসিবল। ইম্পসিবল কি ইম্পসিবল বলেই কাটিয়ে দেওয়া উচিত। আর একটা কথা আমি আবার বলি, সেটা হচ্ছে ফ্লোরে কেউ কাউকে কোনোদিন স্পুন ফিট করতে পারে না, বা ফ্লোরটা কিন্তু শেখার জায়গা নয়। ফ্লোর ইজ নট অ্যান ইনস্টিটিউশন। এবং সেই কারণে মনে হয় বোধহয় যে ওইটুকু একটা সিন করার পরে সৃজিত দা আমায় এসে পিঠ চাপড়ে বলেছেন খুব ভালো হয়েছে। এবং সেটা আমার কাছে খুব বড় প্রাপ্তি ছিল, তার কারণে 45 সেকেন্ডের সিন সেটা করে সৃজিত মুখার্জি নিজে থেকে এসে বলছেন যে খুব ভালো হয়েছে। তো সেটা আমাকে আরো বেশি মানে মনে জোর দিয়েছিল, যে এটা যদি হতে পারে তাহলে। এটা আমি বলছি অনেক আগে, মানে আমি বলছি 2019-এর নভেম্বর মাসে, যখন আমরা দ্বিতীয় পুরুষের শুটিং করছি নারায়ণী স্টুডিওতে। তো এই ঘটনাটা ঘটে। এবং পারিয়ার ক্ষেত্রেও দেখি, পারিয়াতে তো একদমই যেহেতু প্রবলেম হয়নি, তার কারণ তথাদা বিরাট ভাবে রিহার্সাল করাতেন। মানে আমার কেন, মানে সেটা একটা মেকআপ আর্টিস্টও জানে যে সে কোথায় কি করবে। হ্যাঁ, সিনেমাটোগ্রাফারও জানে, আর্ট ডিরেক্টরও জানে। অ্যাক্টার্সদের প্রায় মানে দিনে উনি খেতেন কিনা আমার এইটুকু সন্দেহ আছে, খাবার খেতেন কিনা, লাঞ্চ করতেন কিনা, ডিনার করতেন কিনা আমার সন্দেহ আছে। আমাদেরকে সেই মানে ফোন করতেন আর আমরা যেতাম, দিনের পর দিন সেই রিহার্সাল চলতো। আমি খুব মিস করি সেটা, তার কারণ পুরো থিয়েটারের মতন একটা ওয়ার্কশপ হতো আমাদের। মানে সেটা একটা দেখবার মতো। মানে আমি বলতাম যে তুমি তো টোল খুলে বসলে, এবার সবকটা আসবে। মানে সেটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, কিন্তু সেটা বিক্রম দাও, আমি আমি জীবনে প্রথম এরকম কোন ডিরেক্টরকে দেখেছি যে একটা ফাইট সিকোয়েন্স কম্পোজ করা হচ্ছে, একটা রিহার্সাল হচ্ছে ফাইট সিকোয়েন্সের। এখান দিয়ে মারবে, এই হাতটা ধরবে, এই হাতটা ধরে স্যাট করে এখানে এসে মারবে, ও ওরকম ভাবে উল্টে পড়বে। এইটাও তথাদার নিজের থেকে রিহার্সালটা দেখতেন, নিজে থেকে কম্পোজ করতেন। মানে সেই জন্য না, মানে ফ্লোরে গিয়ে আর কোনো প্রবলেম হতো না। শুধু দু একটা জিনিস ধরো, হ্যাঁ মানে ফ্লোর আর রিহার্সাল তো দুটো আলাদা জিনিস, মানে হেল এন্ড হেভেন ডিফারেন্স হয়। তো সেক্ষেত্রে ধরো একটু কিছু ইম্প্রোভাইজেশন করতে গেলে তথাদা বিরাট ভাবে স্বাধীন, মানে স্বাধীনতা দিতেন একজন অভিনেতাকে। আমাকে তো বিরাট স্বাধীনতা দিয়েছে অভিনয় করার জন্য। মানে আমাকে, আমি আর একজনের নামও বলছি, খুবই বিখ্যাত অভিনেতা দেবপ্রসাদ হালদারকে, তোকে অনেক স্বাধীনতা দিয়েছে। মানে যতটা তোরা যেরকম ভাবে পারবি, শুধুমাত্র চরিত্রটা আমার চাই, এই সিন আমার, তা যেন খুশি কর। যেটা আমার অপরাজিত করতে গিয়ে মনে হয়েছে অনিকদা খুব বেশি স্বাধীনতা দিতেন না। অনিকদা যেটুকু বলতেন সেটুকু। আবার কি বলে, উনি অন স্পট কিছু ইম্প্রোভাইজেশন দিতেন। যেমন আমাদের একটা দৃশ্য ছিল যেখানে আমরা রেইকি করতে যাচ্ছি ফার্স্ট টাইম, আমি, ঋত্বিক দা, শোয়েব দা আর জিতু দা একসাথে আমরা চারজন মিলে রেকি করতে যাচ্ছি। যেখানে আমি বলছি যে এটা দেখেছেন, এটা কি, এটা হচ্ছে 65 mm
মুভি ক্যামেরা আমার বন্ধু ক্লথ ট্রেনে দিয়েছেন হরিশয় বাবুর ডকুমেন্টারি করতে গিয়ে। এখানে ঋত্বিক একটা কবিতা বলে বহুদিন ধরে বহু যুগ ধরে, সেটা একটা খুবই ভাইরাল সিন হয় পরবর্তী, এখন প্রচুর জায়গায় দেখি এই সিনটা চলছে। ওই সিনটা না কোথাও স্ক্রিপ্টেড ছিল না, ওটা কোথাও স্ক্রিপ্টেড ছিল না, জাস্ট ওখানে লেখা ছিল যে চারজন মিলে রেকি করতে যাচ্ছে, শুভম মিত্রের ডাব ডাব দিলে ওরা চারজনের ডাব, এটা সিন ছিল। এবার ওই সিনটা আমরা শুট করার কথা ছিল আমাদের বোলপুরেতে। বোলপুরেতে যেই তো খুবই খারাপ ওয়েদার কন্ডিশন, আমাদেরকে পুরো বোলপুরের ওই সিনটা ক্যান্সেল করে আমাদেরকে ওটা এসআরএফটিআই তে গ্রিন স্ক্রিনে করতে হয়। এসআরএফটিআই তে গ্রিন স্ক্রিনে করতে হয় পুরো শটটা, গাড়ি এসে থেমে দাঁড়াচ্ছে। আমি ইট ওয়াজ মানে আমি বলবো সুপ্রতিম দা ছিল, সুপ্রতিম দা দিদা মানে হ্যাটস অফ, যত সুপ্রতিম দা যেভাবে লাইট করা হয়েছিল। সুপ্রতিম দা এর আগের তোমাদের সাথেই হয়েছে, এই আমি কথাটা তোমাদের নিয়ে জিজ্ঞাসা করতে বলেছেন, পারছি। হ্যাঁ। ইট ওয়াজ ভেরি টাফ টু ক্রিয়েট দ্যাট। এবং ওখানে কাশফুল লাগানো, আমাদের যিনি ভিএফএক্স ডিজাইনার ছিলেন শান্তনুদা, সো উই অল আর ভেরি টেন্স। এবং অনিকদা হঠাৎ করে এলেন, হঠাৎ করে এসে বললেন এই তুমি এটা করবে, তুমি ওটা করবে, তুমি এটা করবে, তুমি সেটা করবে বলে জাস্ট তুমি একবার বলে দিলেন আর কি, মানে ডায়লগ গুলো বলে দিলেন। সুবীর এটা বলবে, জিতু এটা বলবে, ওইদিকে তাকাবে, এই করবে, হ্যান্ড করে, বুঝে গেছো, হ্যাঁ চলো এবার। এবার এই ক্ষেত্রে একটা জিনিস হয় যে তুমি যদি খুব বেশি রিহার্স না হও, তোমার মধ্যে থেকে ন্যাচারালি কিছু জিনিস বেরোতে থাকে, সেইটা ফিল্মে খুব বেশি এফেক্ট করে। আবার যদি তুমি রিহার্স হও, তখন তুমি এমন ভাবে একটা কথা বলবে যেটা মনে হবে রিহার্স, যেটা আমার পারিয়া ক্ষেত্রে করার ক্ষেত্রে যেটা হয়নি বিকজ অফ কথাটা, বিকজ হি ওয়াজ লুকিং এট দ্য মনিটর লাইক মানে মানে একটা যদি পান থেকে চুন খসতো তখনই কথাটা বন্ধ করে দেবো, না এটা এরকম করে করে, এটা আর একটু করে, এটা এরকম ভাবে। তো এটা মানে তুমি যখন বিভিন্ন বিভিন্ন ডিরেক্টরের সাথে কাজ করো তখন ইউ উইল হ্যাভ আ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, তো সেই ক্ষেত্রেই আর কি। এইটা তুমি একসাথে দুটো কোয়েশ্চেন বলে দিলে, আমি তোমাকে ইম্প্রোভাইজেশন নিয়ে জিজ্ঞেস করতামই, তো তুমি বলেই দিলে, খুব সুন্দর করে গুছিয়ে ব্যাপারটাকে বললে। মানে আমি জিজ্ঞেস করতাম এটা তোমাকে, তো যেহেতু তুমি বলে দিলে আমি আর এটাতে বলছি না। প্রায় আমরা আজকে কিন্তু খুব ভালো রকম একটা কথাবার্তা বলে আমরা প্রায় 42 মিনিট আড্ডা মেরে নিলাম, যেটা গতকালকে আমাদের সেটাই। হয়েছিল। হ্যাঁ, তো গতকাল অনেক 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 সমস্যার মধ্যে দিয়ে যেতে অনেকটা হয়েছিল প্রবলেম টেকনিক্যালি। হয়েছিল, হ্যাঁ। হুম। তো আমি যাই হোক আর বেশিক্ষণ করবো না, কারণ তোমারও তাড়া আছে, তোমার একটা জায়গায় যাওয়ার আছে। আমি জানি হ্যাঁ, তুমি আজকে যে আমাদেরকে এই সময়টুকু দিয়েছো, আমরা কালকে ভাবে একটা খুব বাজে ভাবে মানে ম্যাসাকার না হয়ে না গেছিল সেটা আর তো কি। কারোরই মানে কারোরই তো দোষ ছিল না, তো সেটা টেকনিক্যাল কিছু দোষের হুম, জন্য হয়েছিল। মানে গতকাল আমার এই ইয়ারফোনটাও কাজ করছিল না, সে কারণে আমিও ঠিকভাবে তোমাকে মানে শুনতে পাচ্ছিলাম না কি বলছিলে, তো স্নেহার সূত্রে কথাগুলো আসছিল। ওই হুম, 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 হুম। তো যাই হোক মানে খুবই ভালো লাগলো তোমাকে, তোমার সাথে আড্ডা দিয়ে আর কি। এবং মানে থ্যাংক ইউ, দুদিন পর আমারও খুব পর ভালো হলো। লাগলো। হ্যাঁ, পর পর দুদিন হলো, গতকালকেরটা নিয়েও যদি আমি ধরি, তো ভবিষ্যতে আরো হবে হয়তো আবার। তো একদম তুমি একদম বলো তোমার, একদম। হ্যাঁ মানে তোমার আমি শেষ করবো আর কি এইটা বলে, যে মানে তুমি তোমার সামনে আর আগামীতে এই খাকি বা ধরো তুমি আরেকটি কাজ করবে বলছো নতুন, যেটা বাংলা কাজ, মানে নতুন রিলিজ সামনে কি আছে যেগুলো ধরো তৈরি হয়ে আছে, আমরা ধরো আগামীতে ধরো দেখতে পাবো আর কয়েক মাসের মধ্যে, বা এরকম খুব দুটো আহ, তো হিন্দি, একটু- দুটো তিনটে, হ্যাঁ ভালো। নোনা জল বলে একটা ছবি, আমি বলতে ভুলে গেছিলাম, অলিক রায় এবং সুদীপ্তা গোস্বামীর নোনা জল বলে একটা ছবি, যেখানে শ্রীতমা দে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং আমি হচ্ছি ছবিটার মানে মেন নেগেটিভ ক্যারেক্টার আর কি। খলনায়কের চরিত্রটা আমি ওখানে অভিনয় করেছি। তো ওইটা একটা ছবি যেটা মুক্তি পাবে। আর ঘুমঘুমা মুক্তি পাবে জিও স্টুডিওস এ, মানে নেটফ্লিক্স বা কোনো একটা এতে মুক্তি পাবে। 251 বলে একটা শর্ট ফিল্ম মুক্তি পাবে বৌদ্ধান মুখার্জির, সেটা আছে। আর একটা হিন্দি কাজ আছে সেটা তথাগত এই ব্যানার্জি। 250 এই 251 নিয়ে আমি তোমাকে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করছি আর কি। এই ছবিটার হুম হুম। ব্যাপারে আমি বেশ কয়েক মাস আগে শুনলাম একটি ফেস্টিভ্যাল থেকে আর কি। ছবিটি খুবই মানে অ্যাপ্রিসিয়েট পাচ্ছে আর কি বিভিন্ন হ্যাঁ ফেস্টিভ্যালস থেকে। এক্স্যাক্টলি। এবং তোমার সেই পরিচালকের সাথে কাজ করে কি অভিজ্ঞতা, মানে তিনি তো মানে আমার খুবই অসামান্য, পছন্দের পরিচালক, মানে অসামান্য বৌদ্ধা বৌদ্ধান দা বাড়িটা, বাড়িটা ইজ লাইক ব্রিলিয়ান্ট। আমার খুব ক্লোজ, মানে খুবই ভালো মানুষ একজন। কিন্তু এখন যাই হোক মানে
আমি খুব শীঘ্রই মানিক বাবুর মেঘ দেখবো, অভিনন্দন দার আমরাও তৈরি করা একটা ছবি। হ্যাঁ হ্যাঁ সবাই আমাকে বলেছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই ছবিটা দেখে। আমি আমার এই অসুস্থতার জন্য অনেক দিন, প্রায় 2.5 মাসের মতন আমি কোনো সিনেমা, প্রথম আমি সিনেমা দেখবো ওটাই। অ্যান্ড আমি এটা একদম মানে একদম ফিক্স করে নিয়েছি যে কাল বা পরশুর মধ্যেই দেখবো। তো বোধের দা যদি ইন্টারভিউটা দেখে তাহলে বোধ স্যার এটাও দেখবেন যে আমি এটা বলছি। তো যাই হোক, তো আমি আর টু শুনে ফিফটি ছিলাম ওয়ানে কাজ এই করার সপ্তাহে। এক্সপিরিয়েন্স হ্যাঁ, 251 কাজ করে এক্সপেরিয়েন্স মারাত্মক। ইটস আ শর্ট ফিল্ম, বাট একটা শর্ট ফিল্ম সেটা এত বড় ক্যানভাসে শুট, সেটা একটা বিষয়। আর তারপরে অনির্বাণদার সাথে কাজ করার একটা খুব ভালো এক্সপেরিয়েন্স। হ্যাঁ, অ্যাজ আ কো অ্যাক্টর অনির্বাণদাকে পাওয়া, সেটাও খুব ভালো একটা এক্সপেরিয়েন্স। এবং তারপর কি বলতো, তুমি যখনই কোনো বড় ডিরেক্টরের সাথে, আমি যত ভালো কাজ বা তুমি যেগুলো বলো বড় কাজ, সেখানে কোথাও প্রত্যেকটা জিনিস তোমাকে একটা জিনিস জিনিস শেখাবে। সেই কাজগুলো আমাকে, ধরো পারিয়া, অপরাজিত, 251 বা দ্বিতীয়, প্রত্যেকটা কাজ আমাকে কিন্তু কিছু কিছু জিনিস শিখিয়েছে। তো আমার আর একটা হিন্দি কাজ যেটা আমি বলতে পারি, মাফিয়া বলে একটা কাজ, বিশ্বাদার প্রজেক্ট ছিল ওটা। মাফিয়া জি5 ছিল, যেটা আমার প্রথম, সেটা বলতে গেলে প্রথম হিন্দি ওয়েব সিরিজ। হ্যাঁ, প্রথম ছবি তো মাস্ক, তারপরে মাফিয়া। তো প্রত্যেকটা কাজ আমাকে কিন্তু এক একটা করে জিনিস শিখিয়েছে আর কি। তো এটা একটা 251 একটা, নোনা জল একটা, তারপরে ঘুমঘুমা একটা, দেন যেটা সব থেকে বড়, আমি কিপিং মাই ফিঙ্গার ক্রস ফর পারিয়া 2। তো সেটা একটা প্রজেক্ট আমার কাছে, থ্যাঙ্কফুলি আমি মরিনি, পারিয়া 2 তে আমি থাকবো। তো এটাই এক্সপেক্টেড আমার। এবং ছবিটা যেভাবে তো ফিনিশ তারপরে হয়েছে, আরো তোমার ক্যারেক্টারটার একটা হ্যাঁ অনেক হ্যাঁ বড় হ্যাঁ জায়গা আমি বুঝতে পারছি। হ্যাঁ, এবং সেটা দেখা যেটা যাক, সেটা দেখা কিউটা যাক, সেটা দিয়ে দেখা যাক। একদম যেটা কিউ দিয়ে লাস্ট শেষ হয়েছে, যেইভাবে সিনেমাটা মানে অনেকেই হুম দেখেছেন, আমি মানে বলছি যে মানে হুম লাস্টে বিক্রম দা ওই যে যাচ্ছেন, তারপরে তুমি যে যেইভাবে ওই কুকুরটাকে নিয়ে আর কি আছো, মানে ওখানে একটা কোশ্চেন মার্ক, তো বোঝাই যাচ্ছে যে সেকেন্ড পর্ব আসছে, মানে এখানে কিছু অনেক ধামাকা হতে চলেছে। তো সেটাই এখানে সেটাই আরো লেটস সি। তোমাকে হ্যাঁ This is depend upon the makers, যারা কথাদা, অভিনবদা, বিক্রম দা নিজের, যারা এনারা যারা যারা ডিসাইড করবেন। সো ইটস টু দ্য এইচওডি টিম। বাট হ্যাঁ, আমি আছি এইটুকু জানি আমি। সো ওইটা একটা আর একটা বাংলা ছবি করার কথা হচ্ছে, দেখা যাক সেটা কি হয়, সেটা এখনো পর্যন্ত জানি না। তো এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। আজকের থ্যাংক আড্ডাটা ইউ। খুব ভালো হয়েছে, খুব ভালো হুম হয়েছে। আমরা মানে খুবই খুশি তোমাকে আজকে পেয়ে আমাদের সাথে। তো পরে আবার কোনো একদিন হবে আড্ডা। আহ আজকে থ্যাংক সবাইকেই ইউ। বলবো এইটুখানি, আর সবাই একটু শেয়ার করবেন। কালকে আমি জানি অনেকে দেখেছেন, বা কালকের একটু ইন্টারাপশন হয়েছে, হুম অনেক ভিউও হুম পড়ে হুম গেছিল। আজকে আমি জানি না এখানে ভিউ কত হচ্ছে বা কি হচ্ছে, কতজন দেখছেন। আজকের আড্ডাটা একটু পারলে আপনারা শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো এটাই বলার আর কি। আর তুমি যদি কিছু বলে তাহলে শেষ করো আর কি। কি বলবো, তোমরা আরো ভালো কাজ করো, নতুনদের কাজ আরো, নতুন যারা পরিচালক তারা উঠে আসুক, তাহলে আমরা আরো বেশি বেশি করে সুযোগ পাবো। আমি আরো, আমার যারা অভিনেতারা আছে, আরো ভালো করে কাজ করুন নতুনদের জন্য। একটা অ্যাডভাইস, আরো বেশি একদম শেখো, আরো থ্যাংক বেশি ইউ কাজ দাদা। করো, কাজ দেখো, যেটা যেটা খুব ইম্পর্টেন্ট। আর তোমার সাথে ইচ্ছা রইলো কাজ করবার ভবিষ্যতে। পরে কথা থ্যাংক হবে। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, আজকে এখানেই আমরা আড্ডাটা শেষ করছি তাহলে। পরে আবার কোনো হুম, একদিন আমরা বসা যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই।